6 বছর। পুরো 6টা বছর আমি এই দেশ থেকে দূরে ছিলাম। বিদেশের মাটিতে দাঁড়িয়ে নিজের জীবনটা গুছিয়েছি, নিজেকে গড়েছি। সে আগের ছেলেমানুষ ইভান আমি আর নেই। এখন আমি অনেক বেশি শান্ত, অনেক বেশি হিসেবি, অনেক বেশি ম্যাচিওর। বিমানটা যখন ঢাকার মাটিতে নামল, বুকের ভেতর অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল। নিজের দেশে ফেরার অনুভূতি, নিজের মানুষের কাছে ফেরার অনুভূতি। বিমানবন্দরের কাচের দরজা দিয়ে বাইরে বের হতেই দেখি আব্বু দাঁড়িয়ে আছে আগের মতোই, শুধু চুলগুলো একটু বেশি সাদা হয়ে গেছে। আমাকে দেখেই আব্বুর মুখে সেই চেনা হাসি। কিরে, কেমন আছিস? ভালো আছি, আপনি কেমন আছেন? আব্বু আমার কাঁধে হাত রেখে বললেন, আলহামদুলিল্লাহ, তোকে দেখে আরো ভালো হয়ে গেছি। এই একটা স্পর্শেই বুঝলাম 4 বছর আসলে কত বড় সময়। বাসায় পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল। বাসায় ঢুকতেই আম্মু আমাকে জড়িয়ে ধরল। তার চোখ ভিজে গেছে। আমার ছেলে কত শুকিয়ে গেছে। আমি হালকা হেসে বললাম, আর তুমি আগের মতোই আছো। কিন্তু সত্যি বলতে সব কিছুই বদলে গেছে, শুধু ভালোবাসাটা ছাড়া। রাতের খাবার খেতে খেতে আব্বু হঠাৎ বললেন, আগামীকাল তোর ফুফুর বাসায় যাব। তারা তোকে অনেকদিন পর দেখবে। আমি মাথা নেড়ে বললাম, ঠিক আছে। ফুপুর বাসা, এই নামটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। শৈশব, দুষ্টুমি, হাসি, আর একটা ছোট্ট মেয়ে স্নেহা। পরের দিন বিকেলে আমরা ফুপুর বাসায় গেলাম। গাড়ি থেকে নামতেই সেই পুরনো বাড়িটা চোখে পড়ল। সব কিছু আগের মতোই আছে। দরজা খুলতেই ফুপু আমাকে দেখে অবাক হয়ে গেল। ইভান, আমি হালকা হেসে বললাম, কেমন আছো ফুপু? ফুপু এসে আমাকে জড়িয়ে ধরলেন। কত বড় হয়ে গেছিস। আমি কিছু বললাম না, শুধু হালকা হাসলাম। ঠিক তখনই পেছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো। আম্মু কে এসেছে? আমি স্বাভাবিকভাবেই তাকালাম, আর তারপর আমি স্থির হয়ে গেলাম। সিঁড়ির ওপর দাঁড়িয়ে আছে একটা মেয়ে, সাদা আর হালকা নীলের মিশ্রণের একটা ড্রেস পরা। খোলা চুলগুলো কাঁধ ছুঁয়ে আছে, চোখ দুটো বড় বড়। এটা কি স্নেহা? সেই ছোট্ট দুষ্টু চঞ্চল স্নেহা? না, এটা সেই স্নেহা না, এটা অন্য কেউ। আমার বুকের ভেতর হালকা একটা ধাক্কা লাগলো। আমি অনেক সুন্দর মেয়েকে দেখেছি বিদেশে, অনেকেই আমার দিকে তাকিয়েছে, কিন্তু আজ প্রথমবার আমি কারো দিকে তাকিয়ে নিজেই হারিয়ে গেলাম। আমি বুঝলাম না কেন, কিন্তু আমি ক্রাশ খেয়ে গেছি প্রথম দেখাতেই। স্নেহা ধীরে ধীরে নিচে নামল। তার চোখ আমার দিকেই ছিল, কিন্তু সে কিছু বলছিল না। তারপরে সে হালকা করে বলল, কেমন আছো? তার কণ্ঠটা আগের মতোই নরম। আমি নিজেকে সামলে নিলাম। আমার মুখে কোনো অনুভূতি প্রকাশ পেল না। আমি শান্ত স্বরে বললাম, ভালো আছি, তুই কেমন আছিস? ভালো আছি। আমি তাড়াতাড়ি চোখ সরিয়ে নিলাম, কারণ আমি চাইনি কেউ বুঝুক আমি কি অনুভব করছি। আমার একটা ইগো আছে, আমি সহজে নিজের অনুভূতি কাউকে বুঝতে দেই না। আমরা সবাই বসে কথা বলছিলাম। ফুপু, ফুপা, আব্বু আম্মু সবাই গল্পে ব্যস্ত, কিন্তু আমার মন অন্য কোথাও। আমি অনুভব করছিলাম স্নেহা বারবার আমার দিকে তাকাচ্ছে। আমি সেটা বুঝতে পারছিলাম, কিন্তু আমি তাকাচ্ছিলাম না। আমি বুঝেও না বোঝার ভান করছিলাম। কিছুক্ষণ পর সে এসে আমার সামনে বসল। বিদেশে জীবন কেমন কাটলো? আমি তার দিকে তাকালাম, তার চোখে কৌতূহল। আমি শান্ত স্বরে বললাম, ভালো। কষ্ট হয়নি? কষ্ট ছাড়া মানুষ বড় হয় না। সে কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, তুমি অনেক বদলে গেছো। আমি হালকা ভ্রুকুচকে তাকালাম। সেটা কি খারাপের দিকে? সে তাড়াতাড়ি মাথা নাড়ল। না, ভালো দিকেই। আমি আর কিছু বললাম না, শুধু মাথা ঘুরিয়ে অন্যদিকে তাকালাম, কারণ আমি জানি তার চোখের দিকে বেশি সময় তাকিয়ে থাকলে আমি নিজের ভেতরের অনুভূতিগুলো লুকিয়ে রাখতে পারবো না। সেদিন আর তেমন কোনো কথা হয়নি। সবাই নিজেদের মতো গল্প করল, আর আমি চুপচাপ বসেছিলাম। রাত হয়ে যাওয়ায় আমরা বাসায় ফেরার জন্য উঠলাম। ঠিক তখনই আম্মু বললেন, আপা,
স্নেহাকে কয়েকদিনের জন্য আমাদের বাসায় নিয়ে যাই। ফুপু হালকা হেসে বললেন। ও তো যেতেই চায়, সারাদিন বাসায় বসে বোর হয়। আমি চুপ করে দাঁড়িয়েছিলাম, কিন্তু ভেতরে কোথাও একটা হালকা ঝড় বয়ে গেল। আমি বুঝতে পারছিলাম না আমি কি চাই সে যাক নাকি না যাক। স্নেহা চুপচাপ দাঁড়িয়েছিল, তারপর আস্তে করে বলল, গেলে কি কোনো সমস্যা হবে? আম্মু সাথে সাথে বললেন। সমস্যা হবে কেন? তুই তো নিজের বাসাতেই যাচ্ছিস। আমি তখনও কিছু বললাম না। সেই রাতেই স্নেহা আমাদের বাসায় এলো। বাসাটা হঠাৎ করেই অন্যরকম লাগতে শুরু করলো। আগে বাসাটা শুধু একটা বাসা ছিল, আর এখন বাসাটা জীবন্ত লাগছে। কিন্তু আমি নিজেকে ব্যস্ত করে ফেললাম। পরের দিন থেকেই আমি আব্বুর সাথে অফিসে যাওয়া শুরু করলাম। আমাদের ব্যবসাটা অনেক বড়। এতদিন আব্বুই সব সামলিয়েছেন, কিন্তু এখন সময় এসেছে তাকে বিশ্রাম দেওয়ার। আমি ধীরে ধীরে সব দায়িত্ব নিজের হাতে নিতে শুরু করলাম। মিটিং, ক্লায়েন্ট, হিসাব, ডিসিশন সব কিছু। আমি জানি আমি পারবো, কারণ এই 6 বছরে আমি নিজেকে এই জায়গার জন্যই তৈরি করেছি। আব্বুও ধীরে ধীরে স্বস্তি পেতে শুরু করলেন। একদিন তিনি বললেন, এখন আমি নিশ্চিন্তে অবসর নিতে পারি। আমি শুধু হালকা হাসলাম। কিন্তু এই ব্যস্ততার মাঝে একটা জিনিস আমি প্রতিদিন অনুভব করতাম। আমি যখন বাসায় ফিরতাম, স্নেহা তাকিয়ে থাকতো আমার দিকে। মনে হয় সে সারাদিন অপেক্ষা করে আমার জন্য, কিন্তু কখনো সরাসরি কিছু বলে না, শুধু বলতো। এসে গেছো? আমি ছোট করে উত্তর দিতাম, হুম। তারপর নিজের রুমে চলে যেতাম। কিন্তু আমি জানতাম সে আমার সাথে কথা বলতে চায়। তার চোখ বলে দিত, আমি নীরবতা বলে দিত, তার নীরবতা বলে দিত। কিন্তু আমি বুঝেও না বোঝার ভান করতাম, কারণ আমি ভয় পেতাম এই অনুভূতিগুলো স্বীকার করতে। একদিন বিকেলে আমি আমার কয়েকজন বন্ধুকে বাসায় নিয়ে এলাম। অনেক দিন পর দেখা, তাই সবাই আমার রুমে বসে গল্প করছিলাম। হাসাহাসি, মজা, পুরনো স্মৃতি। ঠিক তখনই দরজায় হালকা নক হলো। আমি বললাম, কামেন। দরজাটা আস্তে করে খুলল, আর স্নেহা ভেতরে ঢুকল। তার হাতে একটা ট্রের ওপর কয়েক কাপ চা। সে ধীরে ধীরে ভেতরে এলো। আজ তাকে অন্যরকম লাগছিল। চুলগুলো খোলা, মুখে কোনো মেকআপ নেই, তবুও অদ্ভুত সুন্দর লাগছিল। সবাই হঠাৎ চুপ হয়ে গেল। আমি তাদের চোখের দৃষ্টি লক্ষ্য করলাম। তারা তাকিয়ে আছে স্নেহার দিকে এক দৃষ্টিতে। আমার বুকের ভেতর হঠাৎ করে অদ্ভুত একটা রাগ জমতে শুরু করলো। কেন তারা এভাবে তাকাচ্ছে? স্নেহা এসে টেবিলের উপর কাপগুলো রাখল, তারপর আস্তে করে বলল, চা। তার কণ্ঠটা শান্ত ছিল, স্বাভাবিক ছিল, কিন্তু আমার ভেতরে তখন ঝড় চলছিল। আমার বন্ধুরা তার দিকে তাকিয়ে হালকা হাসছিল। কেউ কেউ তাকে ধন্যবাদ দিল। সে শুধু মাথা নেড়ে রুম থেকে বের হয়ে গেল। আমি চুপ করে বসে রইলাম, কিন্তু আমি বিরক্ত হলাম, সেই সাথে রাগও হচ্ছিল। অদ্ভুত এক রাগ, যার কোনো ব্যাখ্যা নেই। কিছুক্ষণ পর বন্ধুরা চলে গেল। আমি সরাসরি স্নেহার রুমের সামনে গিয়ে দাঁড়ালাম। দরজাটা অল্প খোলা ছিল। আমি ভেতরে ঢুকলাম। সে জানালার পাশে দাঁড়িয়েছিল। আমাকে দেখে অবাক হলো। ভাইয়া তুমি? আমি ঠান্ডা গলায় বললাম, তুই আমার রুমে কেন গিয়েছিলি? সে একটু অবাক হয়ে বলল, চা দিতে। আমি কড়া গলায় বললাম, কেন? বাসে কি আর কেউ নেই চা দেওয়ার জন্য? তোকে কি এসব করার জন্য নিয়ে আসা হয়েছে? স্নেহা চুপ হয়ে গেল। তার চোখে কষ্টের ছায়া ফুটে উঠল। না, মামুনি বলেছিলেন। পরেরবার থেকে যেন আমি তোকে আমার রুমের সীমানায়ও না দেখি। স্নেহা এবার পুরোপুরি চুপ হয়ে গেল। সে বুঝতে পারছিল না আমি কেন এমন আচরণ করছি। আসলে আমি নিজেও বুঝতে পারছিলাম না। আমি শুধু জানতাম আমি চাই না অন্য কেউ তাকে এভাবে দেখুক। আমি আর কিছু না বলে রুম থেকে বের হয়ে গেলাম। পরের দিন সকালে আম্মু বললেন, স্নেহা তার বাসায় চলে গেছে। এত করে বললাম আর কয়েকটা দিন থাকতে, কিন্তু শুনল না। আমি কিছু বললাম না, কিন্তু পুরো বাসাটা হঠাৎ করে আবার আগের মতো হয়ে গেল, শূন্য, নীরব। আর আমি বুঝতে পারলাম আমি তাকে দূরে ঠেলে দিয়েছি। আমি আবারও আমার মতো হয়ে যাব। এই কথাটা নিজেকে শতবার বোঝানোর চেষ্টা করছিলাম। এটা কিছুই না,
এটা শুধু একটা সাময়িক অনুভূতি। সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। আমি আবার আগের ইভান হয়ে যাব, যার জীবনে আবেগের কোনো জায়গা নেই, যার কাছে কাজই সব কিছু। আমি নিজেকে ব্যস্ত করে ফেললাম আরও বেশি। সকালে অফিস, দুপুরে মিটিং, বিকেলে ক্লায়েন্ট, রাতে হিসাব। এই চক্রের ভেতরে নিজেকে এমনভাবে আটকে ফেললাম যেন নিঃশ্বাস নেওয়ারও সময় নেই। আমি জানতাম ব্যস্ততা সব ভুলিয়ে দেয়। ব্যস্ততা মানুষকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। এখন বাসাটা আবার আগের মতো হয়ে গেল, নীরব, স্থির, নির্জীব। কেউ আর আমার জন্য অপেক্ষা করে না, কেউ আর দরজার কাছে দাঁড়িয়ে থাকে না, কেউ আর সেই নরম কণ্ঠে বলে না, এসে গেছো। আমি এটাকেই স্বাভাবিক বলে মেনে নিতে শুরু করলাম। নিজেকে বললাম, এটাই ভালো, এটাই ঠিক। স্নেহাকে নিয়ে তেমন মাথা ঘামাবো না আর। এই ব্যস্ততায় তাকে নিয়ে ভাবার সময়ও পাবো না। সে তার জীবনে থাকবে, আমি আমার জীবনে। কিন্তু মানুষ যতই নিজেকে মিথ্যা বলুক, হৃদয় কখনো সেই মিথ্যাকে পুরোপুরি মেনে নেয় না। একদিন বিকেলে আমি অফিসে বসে একটা গুরুত্বপূর্ণ ফাইল দেখছিলাম। হঠাৎ দরজায় নক হলো। আমি চোখ না তুলেই বললাম, কামেন। দরজা খুলে ভেতরে ঢুকলো রাকিব। রাকিব আমার কলেজ লাইফের সবচেয়ে কাছের বন্ধুদের একজন। অনেক বছর ধরেই আমরা একে অপরকে চিনি। যেদিন বন্ধুরা বাসায় এসেছিল সেদিন সেও ছিল। সে ভেতরে এসে আমার সামনে বসল। তার মুখে আজ অদ্ভুত একটা গম্ভীর ভাব। আমি ভ্রুকুচকে বললাম, কি ব্যাপার, এত সিরিয়াস কেন? সে কয়েক সেকেন্ড চুপ করে থাকলো, যেন ভেতরে ভেতরে কিছু ভাবছে। তারপর বলল, তোকে একটা কথা জিজ্ঞেস করব? আমি ফাইল বন্ধ করে তার দিকে তাকালাম। বল। সে একটু ইতস্তত করে বলল, সেদিন তোর বাসায় যে মেয়েটা ছিল, যে চা নিয়ে এসেছিল, ওর নাম কি? আমি স্বাভাবিক স্বরে বললাম, স্নেহা। ও তোর কি হয়? আমি এবার ভ্রুকুচকে তাকালাম। কেন জানতে চাচ্ছিস? সে হালকা একটা নিঃশ্বাস ফেলল। তারপর এমন একটা কথা বলল যেটা শুনে আমার ভেতরে সব কিছু থেমে গেল। ওকে আমার খুব ভালো লেগেছে ইভান। আমি জীবনে অনেক মেয়েকে দেখেছি, কিন্তু ওর মধ্যে অন্যরকম কিছু আছে। একটা শান্ত ভাব, একটা সরলতা। আমি বুঝতে পারছি না কেন, কিন্তু আমি ওকে ভুলতে পারছি না। আমি চুপ করে তার কথা শুনছিলাম। সে আবার বলল, আমি সিরিয়াস। আমি ওর সাথে প্রেম করতে চাই না, আমি সরাসরি বিয়ে করতে চাই। এই কথাটা শুনে আমার বুকের ভেতর যেন কেউ আগুন ধরিয়ে দিল। তুই আমার সবচেয়ে কাছের বন্ধু, তুই চাইলে সব কিছু হয়ে যাবে। তুই ওর ফ্যামিলির সাথে কথা বলে সব কিছু ম্যানেজ করে দে। আমি ধীরে ধীরে তার দিকে তাকালাম। আমার চোখের দৃষ্টি তখন আর আগের মতো ছিল না। আমি ধারালো গলায় বললাম, তুই কি বললি? আমি বলছি, আমি স্নেহাকে বিয়ে করতে চাই। আমি হঠাৎ চেয়ার থেকে উঠে দাঁড়ালাম। আর ইউ সিরিয়াস? ইয়েস, আম সিরিয়াস। আমার ভেতরে রাগ তখন আর নিয়ন্ত্রণে ছিল না। তোর সাহস কি করে হয় আমাকে এই কথা বলার? কেন? সমস্যা কোথায়? সমস্যা কোথায় সেটা তুই বুঝবি না। কেন? ওর সাথে কি তোর কোনো সম্পর্ক আছে? আমি থমকে গেলাম। কয়েক সেকেন্ড আমরা দুজনেই একে অপরের দিকে তাকিয়ে রইলাম। সাকিব আবার বলল, দেখ, আমি সিরিয়াস। আমি টাইম পাস করতে চাই না, আমি ওকে নিজের জীবনে অংশ করতে চাই। আমি দাঁতে দাঁত চেপে বললাম, এই ব্যাপারে আর একটা কথাও বলবি না। সাকিব এবার রেগে গেল। কেন বলবো না? তুই কি ওর মালিক? আমি চিৎকার করে বললাম, ইয়েস। সাকিব অবাক হয়ে গেল। অফিসের ভেতরে নিস্তব্ধতা নেমে এলো। তুই এমন রিয়েক্ট করছিস কেন? এই বিষয়টা এখানেই শেষ, বুঝছিস? সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলো। তারপর ধীরে ধীরে বলল, ঠিক আছে। তারপর সাকিব অফিস থেকে বের হয়ে গেল। দরজা বন্ধ হওয়ার শব্দটা পুরো রুমে প্রতিধ্বনিত হলো। আমি ধীরে ধীরে চেয়ারে বসে পড়লাম। আমার বুক ওঠানামা করছিল। আমি বুঝতে পারছিলাম আমি তাকে হারানোর কথা কল্পনাও করতে পারছি না। সেদিন আর অফিসে মন বসল না। আমি সরাসরি বাসায় চলে এলাম। বাসায় ঢুকতে দেখি আম্মু ড্রয়িং রুমে বসে আছেন। আমাকে দেখে তিনি বললেন, ইভান, একটা কথা। আমি ক্লান্ত গলায় বললাম, বলো।
আর স্নেহাকে দেখতে ছেলেপক্ষ এসেছিল। কি? হ্যাঁ, তারা নাকি স্নেহাকে খুব পছন্দ করেছে। এই কথাটা শুনে আমার ভেতরের সব কিছু ভেঙে পড়ল। আমার হাত মুঠো হয়ে গেল। আমি জোরে বললাম, কে বলল এসব? তোর ফুপু কল দিয়ে বলল। আমি রাগে কাঁপতে কাঁপতে বললাম, তোমরা কিছু বলনি? ঠিক তখনই আব্বু এসে দাঁড়ালেন। ঠিক আছে? আমি আর নিজেকে থামাতে পারলাম না। আমি চিৎকার করে বললাম, স্নেহার অন্য কোথাও বিয়ে হবে না, আমি স্নেহাকে বিয়ে করব। আমার এই কথাটা শুনে পুরো বাসা নিস্তব্ধ হয়ে গেল। আম্মু আর আব্বু দুজনেই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছেন। আমি আবার বললাম, আমি ওকে পছন্দ করি, আর আমি ওকেই বিয়ে করব। আমার কণ্ঠে ছিল দৃঢ়তা, কোনো দ্বিধা ছিল না। কয়েক সেকেন্ড কেউ কিছু বলল না। তারপর আম্মুর মুখে ধীরে ধীরে হাসি ফুটে উঠল। তুই সত্যি বলছিস? হ্যাঁ। আব্বুও হালকা হেসে বললেন, আমরা তো মনে মনে স্নেহাকেই তোর জন্য পছন্দ করতাম, কিন্তু তুই কি বলিস না বলিস এই ভেবে তোকে কোনোদিন বলিনি। তাহলে কালই আমরা তোর ফুপুর বাসায় যাব। আমি ধীরে ধীরে মাথা নেড়ে সম্মতি দিলাম। আমার চোখের সামনে তখন শুধু একটা মুখ ভাসছিল, স্নেহা। পরের দিন সকালটা অন্য সব দিনের মতো ছিল না। আজকের সকালটা যেন আলাদা একটা অর্থ নিয়ে এসেছে। আমার বুকের ভেতর অদ্ভুত একটা অস্থিরতা কাজ করছিল। মনে হচ্ছিল আজ আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলোর একটা হতে যাচ্ছে। আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকালাম। চোখের নিচে হালকা ক্লান্তি, কিন্তু চোখের ভেতর দৃঢ়তা। আজ আমি কোনো ব্যবসায়িক মিটিংয়ে যাচ্ছি না। আজ আমি যাচ্ছি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে। ড্রয়িং রুমে গিয়ে দেখি আব্বু আর আম্মু বসে আছেন। আম্মুর মুখে হালকা হাসি, আর আব্বুর চোখে শান্ত একটা ভরসা। আম্মু বললেন, রেডি? আমি ছোট করে বললাম, হ্যাঁ। তারপর আমরা তিনজন বের হয়ে পড়লাম। গাড়িটা ধীরে ধীরে পরিচিত সেই রাস্তা দিয়ে এগোতে লাগলো। প্রতিটা মোড়, প্রতিটা গলি যেন আমার পুরনো স্মৃতিগুলো ফিরিয়ে আনছিল। কিন্তু আজকের অনুভূতিটা ভিন্ন। আজ আমি অতিথি হয়ে যাচ্ছি না, আজ আমি যাচ্ছি একজন দাবিদার হয়ে। ফুপুর বাসার সামনে গাড়ি থামল। আমার বুকের ভেতর ধুকপুক শব্দটা স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। আম্মু কলিং বেল চাপলেন। কয়েক সেকেন্ড পর দরজা খুলল। ফুপু দরজা খুলেই অবাক হয়ে বললেন, আরে তোমরা? আমরা ভেতরে ঢুকলাম। আমি চারপাশে তাকালাম। অজান্তেই আমার চোখ খুঁজছিল তাকে। ফুপু আমাদের বসতে দিয়ে বললেন, কি ব্যাপার হঠাৎ করে? আব্বু শান্ত গলায় বললেন, আজ আমরা একটা বিশেষ কারণে এসেছি। ফুপু কৌতূহলী হয়ে তাকালেন। আব্বু আমার দিকে তাকালেন, তারপর বললেন, ইভান স্নেহাকে বিয়ে করতে চায়। কথাটা শোনার সাথে সাথে ফুপু একদম চুপ হয়ে গেলেন। তারপর ধীরে ধীরে তার মুখে হাসি ফুটে উঠল। সত্যি? হ্যাঁ, ইভান নিজেই বলেছে। ফুপুর চোখে তখন আনন্দের ঝিলিক। আমি তো সবসময় চাইতাম স্নেহা এমন কারো জীবনে যাক যে ওকে বুঝবে, আর ইভানের থেকে ভালো কাউকে আমি চিন্তাও করতে পারি না। আমার বুকের ভেতর জমে থাকা ভারটা একটু হালকা হলো, কিন্তু ঠিক তখনই পেছন থেকে একটা পরিচিত কণ্ঠ ভেসে এলো। আম্মু? আমার বুকটা ধক করে উঠল। আমি তাকালাম। স্নেহা দাঁড়িয়ে আছে। আজ তার মুখে কোনো হাসি নেই, চোখ দুটো শান্ত, কিন্তু সেই শান্তির ভেতরে লুকানো আছে অজস্র না বলা কথা। ফুপু বললেন, স্নেহা, তুই কি শুনেছিস? ইভান তোকে বিয়ে করতে চায়। তুই কি চাস? পুরো রুম নিস্তব্ধ হয়ে গেল। সবাই তার উত্তরের অপেক্ষায়। কয়েক সেকেন্ড নীরবতা, তারপর সে শান্ত গলায় বলল, না। একটা মাত্র শব্দ, কিন্তু সেই শব্দটা যেন আমার বুকের ভেতরে এসে আঘাত করল। আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমি অবাক হয়ে বললাম, কি? সে চোখ নামিয়ে বলল, আমি বিয়ে করতে চাই না। কেন? এমনি। এমনি মানে? তুমি আমার থেকে ভালো কাউকে ডিজার্ভ করো। এই কথাটা শুনে আমি পুরোপুরি থেমে গেলাম। আমি ধীরে ধীরে বললাম, আমি কাউকে চাই না, আমি তোকে চাই। না, এটা সম্ভব না। আমি এক ধাপ এগিয়ে গেলাম। কারণটা বল।
সে চোখ বন্ধ করলো কয়েক সেকেন্ডের জন্য, তারপর বলল, তোমার ইগো এবং রাগ দুটোই অনেক বেশি। সেদিন তুমি যেভাবে আমার সাথে কথা বলেছিলে, আমি বুঝে গেছি তোমার জীবনে আমার কোনো জায়গা নেই। তুমি আমাকে দূরে ঠেলে দিয়েছিলে। তুমি কখনো আমাকে বুঝতে চাওনি। আমি এমন কারো জীবনে যেতে চাই না যে একদিন রাগের মাথায় আমাকে আবার দূরে ঠেলে দেবে। আমি নিঃশব্দে দাঁড়িয়ে রইলাম। স্নেহা তো ঠিকই বলেছে, প্রতিটা কথাই সত্যি। আমি ধীরে ধীরে বললাম, আমি মানি আমি ভুল করেছি। সে কিছু বলল না। আমি বললাম, আমি আমার ইগো আর রাগকে আমার ভালোবাসার থেকে বড় হতে দিয়েছিলাম, কিন্তু আজ আমি বুঝেছি তোকে ছাড়া আমি কিছুই না। কিন্তু আমি ওয়াদা করছি, আজ থেকে আমার সব ইগো, সব রাগ, সব কিছু শেষ। আমি তোকে কখনো কষ্ট দেব না। আমাকে একটা সুযোগ দে। স্নেহা চুপ করে রইল, তার চোখ ভিজে উঠেছে। ঠিক তখনই আম্মু তার কাছে গিয়ে তার হাত ধরলেন। মা, ইভান ছোটবেলা থেকেই এমন, কিন্তু ওর মনটা খারাপ না। ও তোকে খুব ভালোবাসে। তুই কি ওকে একটা সুযোগ দিতে পারিস না? স্নেহা চুপ করে রইল। পুরো রুম নিস্তব্ধ। তারপর সে ধীরে ধীরে মাথা নেড়ে সম্মতি দিল। আমার বুকের ভেতর জমে থাকা সব ভার যেন এক মুহূর্তে হালকা হয়ে গেল। সেদিনই ছোট করে আমাদের আংটি পরানো হলো। আমি যখন তার আঙ্গুলে আংটি পরাচ্ছিলাম, আমার হাত হালকা কাঁপছিল, আর স্নেহা লজ্জায় চোখ নামিয়ে রেখেছিল। আমরা বাসায় ফিরে এলাম। তারপর থেকে সব কিছু বদলে গেল। প্রতিদিন রাতে আমাদের কথা হতো। প্রথমে স্বাভাবিক কথা, খেয়েছিস? হ্যাঁ, তুমি? ধীরে ধীরে কথাগুলো বদলাতে শুরু করলো। একদিন আমি বললাম, আমাকে মিস করিস? স্নেহা চুপ। করিস না? জানি না। আমি হেসে বললাম, বুঝতে পারছি। তুমি অনেক বদলে গেছো। শুধু তোর জন্য। সে চুপ করে থাকলো, কিন্তু আমি জানতাম সে হাসছে। আমরা ঘন্টার পর ঘন্টা কথা বলতাম। ধীরে ধীরে আমাদের বিয়ের দিন ঠিক হলো। দিনগুলো দ্রুত কেটে যেতে লাগলো, আর একসময় সেই কাঙ্ক্ষিত দিনটা চলে এলো। আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন, আমার আর স্নেহার বিয়ের দিন। এই একটা দিনের জন্য যেন এতদিনের সব অপেক্ষা, সব অস্থিরতা, সব অনুভূতি জমেছিল। সকাল থেকেই পুরো বাসা মানুষের কোলাহলে ভরে উঠেছে। আত্মীয় স্বজন, পরিচিত মুখ, হাসি, গল্প, ব্যস্ততা, সব মিলিয়ে একটা উৎসবের পরিবেশ। কিন্তু এই সব কিছুর মাঝেও আমি যেন অন্য এক জগতে ছিলাম। আজ আমি শুধু ইভান না, আজ আমি একজন বর, আর আজ স্নেহা আমার হবে, শুধুই আমার। আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শেরওয়ানিটা ঠিক করছিলাম। হাত হালকা কাঁপছিল। নিজেকে দেখে মনে হচ্ছিল আমি বদলে গেছি, শুধু বয়সে না, ভেতর থেকেও। ঠিক তখনই দরজায় নক হলো। সাকিব ঢুকলো। সে হালকা হেসে বলল, শেষ পর্যন্ত তুই জিতলি বন্ধু। আমি তার দিকে তাকিয়ে কিছু বললাম না, শুধু হালকা হাসলাম। সে এসে আমার কাঁধে হাত রেখে বলল, ওকে সব সময় ভালো রাখিস। আমি শান্ত গলায় বললাম, আমার জীবনের থেকেও বেশি রাখব। একটু পর আমরা সেন্টারে পৌঁছালাম। চারপাশ আলোয় ঝলমল করছে, ফুলের গন্ধে পুরো জায়গাটা ভরে গেছে। স্টেজের দিকে তাকিয়ে আমার বুকের ভেতর আবার সেই অস্থিরতা শুরু হলো। স্নেহা স্টেজে বসে আছে। লাল বেনারসিতে তাকে স্বপ্নের মতো লাগছিল। মাথা নিচু, চোখ নামানো, ঠোঁটে হালকা কাঁপুনি। আমি কিছুক্ষণ তাকিয়ে রইলাম। এই মেয়েটাই আমার জীবন। নিকার সময় কাজী সাহেব আমাকে জিজ্ঞেস করলেন, আপনি কি স্নেহাকে আপনার স্ত্রী হিসেবে কবুল করছেন? আমি এক সেকেন্ডও দেরি না করে বললাম, কবুল। এই একটা শব্দের সাথে সাথে যেন আমার জীবনের নতুন অধ্যায় শুরু হয়ে গেল। সব আনুষ্ঠানিকতা শেষ হতে হতে সন্ধ্যা হয়ে গেল। তারপর সেই মুহূর্ত এলো, মানে বাসরাত। রুমটা ফুল দিয়ে সাজানো, গোলাপের হালকা গন্ধ পুরো রুমে ছড়িয়ে আছে। বিছানার ওপর সাদা আর লাল ফুলের পাপড়ি, আর বিছানার মাঝখানে বসে আছে স্নেহা, মাথা নিচু, হাত দুটো একসাথে জড়ো করে রাখা, লজ্জায় পুরো লাল হয়ে আছে। আমার বুকের ভেতর ধুকপুক শব্দটা আবার বেড়ে গেল।
আমি ধীরে ধীরে দরজা বন্ধ করলাম। তারপর ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেলাম। প্রতিটা পদক্ষেপ যেন আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম। সে মাথা তুলল না। আমি ধীরে ধীরে বসে বললাম, স্নেহা। সে হালকা কেঁপে উঠল। আমি নরম গলায় বললাম, এখনও আমার ওপর রাগ আছে? সে আস্তে করে মাথা নাড়ল। না। খেয়াল করলাম সে কিছুটা অস্বস্তি ফিল করছে। আমি ধীরে ধীরে তার হাত ধরলাম। সে হালকা কেঁপে উঠল। আমি বললাম, রিল্যাক্স, আমি তো আগের সেই ইভান না। জানি। আমি তার চোখের দিকে তাকালাম। আজ থেকে তুই শুধু সব, আমার একমাত্র অর্ধাঙ্গিনী। এই কথাটা শুনে সে লজ্জায় চোখ নামিয়ে ফেলল। আমি হালকা দুষ্টু গলায় বললাম, একটা কথা বলবো? হুম? তোকে আজ খুব সুন্দর লাগছে। শুধু আজ? না, সবসময় সুন্দর, কিন্তু আজ একটু বেশি। সে লজ্জায় আমার দিকে তাকাতে পারছিল না। আমি বললাম, জানিস, প্রথম যেদিন তোকে আবার দেখেছিলাম সেই দিনই আমি শেষ হয়ে গিয়েছিলাম। স্নেহা অবাক হয়ে তাকালো। সত্যি? হ্যাঁ, কিন্তু আমার ইগো আমাকে স্বীকার করতে দেয়নি। তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছিলে। আমি তার হাত শক্ত করে ধরলাম। আর কখনো দেব না, এটা আমার ওয়াদা। আমিও একটা কথা বলবো? বল। আমি অনেক আগে থেকেই তোমাকে ভালোবাসতাম। কি? সত্যি? হুম, কিন্তু কখনো বলার সাহস পাইনি। এখন তো বলতে পারিস। সে লজ্জা পেয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি। এই একটা শব্দ আমার পুরো পৃথিবী বদলে দিল। আমি ধীরে ধীরে তাকে নিজের কাছে টেনে নিলাম। সে হালকা কেঁপে উঠল, কিন্তু নিজেকে সরালো না। তার মাথাটা আমার বুকে রেখে দিল। আমি তার চুলে হাত বুলাতে বুলাতে বললাম, আজ থেকে তোর সব দায়িত্ব আমার। আর তোমার দায়িত্ব? আমি হেসে বললাম, সেটা তোর। সে হালকা হেসে ফেলল। রুমের ভেতর নিস্তব্ধতা, শুধু আমাদের নিঃশ্বাসের শব্দ। এই মুহূর্তে আমি বুঝলাম, এই মেয়েটাই আমার শান্তি, এই মেয়েটাই আমার ঘর, এই মেয়েটাই আমার সব কিছু। আমি ধীরে ধীরে বললাম, ধন্যবাদ আমার জীবনে আসার জন্য। এই ছিল আজকের গল্প। পিচ্চি ফুপাতো বোন যখন আদরের বউ। ভুল বোঝাবুঝি, ইগো আর দূরত্বের পরও সত্যিকারের ভালোবাসা শেষ পর্যন্ত নিজের জায়গা ঠিকই করে নেয়। ঠিক যেমন ইভান আর স্নেহার জীবনে হয়েছে। ভালোবাসা কখনো জোর করে হয় না, কিন্তু একবার সত্যি হলে সেটা আর হারায় না। গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন আপনার কাছে কোন অংশটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। এমন আরও হৃদয় ছোঁয়া রোমান্টিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের ভালোবাসায় আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। আবার দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ভালোবাসায় থাকুন।